ছাড়া এই আকাশ মনোমরা, যেন শীতে মৌসুমে পাতা ছড়া। তুমি ছাড়া এই আকাশ মনোমরা। হারাতে দেব না কোনোদিন তোমাকে, আগলে রাখবো রইল এই অঙ্গীকার। হারাতে দেব না কোনোদিন তোমাকে, আগলে রাখবো রইল এই অঙ্গীকার। হারাতে দেব না কোনোদিন তোমাকে, আগলে রাখবো রইল এই অঙ্গীকার। টুপটাপ ঝরে পড়া কুয়াশার দানা, বিষণ্ণ আকাশের আজ মন আনমনা। ঝিরি ঝিরি ঝড়ঝড় মর্মর ধ্বনি, গুঁড়ো গুঁড়ো বাদলের স্বঘোষিত বাণী। চোরা স্রোত ভেসে যায় পাহাড়ের ঢালে, শ্যাওলার সবুজের মখমলি পালে। হাতে বোনা সোয়েটার রং চঙে পোশাকে, পরে নেওয়া সহজেই মেঘেদের ভাষাকে। পাহাড়ের পিছনে হারিয়েছে একা মন, বৃষ্টির শহরে খোঁজে তাই প্রাণপণ। ডায়েরিটা হাতে নিয়ে কেবিনে বসে টুকটাক লেখালেখি করছিল বৃষ্টি। হঠাৎ দরজার বাইরে ডক্টর মৈত্রের ডাকে চটকা ভেঙে কলম রেখে উঠে পড়ল সে। মিস বৃষ্টি, হ্যাঁ? যদি ব্যস্ত না থাকেন তাহলে কি একবার আসতে পারবেন? আমি মেল ওয়ার্ডে রাউন্ডে যাচ্ছি। সাথে যদি অক্সিমিটার আর বিপি ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসতেন তাহলে সুবিধে হতো। ইয়েস ডক্টর, আমি এখনই নিয়ে যাচ্ছি। ডায়েরিটা টেবিলের এক কোণে নামিয়ে সাথে সাথে যন্ত্রপাতিগুলো গুছিয়ে নিতে থাকে বৃষ্টি। খানিকটা অপ্রস্তুত লাগছে নিজেকে। ওর উচিত ছিল আগে থেকেই তৈরি হয়ে থাকা। সকালে ঠিক 9টা বাজলেই রাউন্ডে চলে আসেন ডক্টর মৈত্র। ইনডোরের কাজকর্ম মিটলে তারপরে আউটডোরে বসেন। সোম, বুধ, শুক্র, সপ্তাহে 3 দিন ওর ডিউটি। ডক্টর শুভময় মৈত্র, বয়স ওই প্রায় 30 ছুঁই ছুঁই। 6 ফুট দীর্ঘ, পেটানো চেহারা। ভারী চশমার ফ্রেমের আড়ালে সর্বদা জলজল করে একজোড়া শান্ত বুদ্ধিদীপ্ত চোখ। বয়সে নবীন হলেও ডাক্তারবাবুটির স্বভাব মধ্যবয়সীদের মতোই অত্যন্ত ধীর স্থির। অর্ডার করলেও তা যেন অনুরোধের মতোই শোনায়। মাত্র মাসখানেক হলো এখানে এসেছেন, তবে এর মধ্যেই হসপিটালের প্রতিটি স্টাফের কাছেই অত্যন্ত প্রিয়পাত্র হয়ে উঠেছেন। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের একটি ছোট্ট জনপদ টুংলিং। মেরেকেটে শখানেক পাহাড়ি বসতি আছে, তবে ট্যুরিস্ট সিজনে আজকাল ভালোই ভিড় হয়। অফবিট রুটের খোঁজে অনেকেই চিরপরিচিত শৈল শহরগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় ঘুরতে পছন্দ করেন। তাই দিন দিন এই অঞ্চলের হোমস্টেগুলোর জনপ্রিয়তা বাড়ছে। বছর 2 আগে বৃষ্টি যখন প্রথম এখানে এলো, তখন শুরু থেকেই পাহাড়ি জনপদটিকে ভালোবেসে ফেলেছিল। এই শৈল শহরের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রটিতে ওর পোস্টিং হয়েছে। তবে কাজকর্মের চাপ এখানে সমতলের তুলনায় অনেক কম। ডিউটির নির্ধারিত সময়ের মধ্যেও বিশেষ ব্যস্ততা থাকে না। অবসরে বৃষ্টি একলাই এখানের চড়াই উতরাই পথ ধরে আশেপাশের জায়গাগুলো ঘুরে বেড়ায়। পাহাড় ওর বরাবরের অতি প্রিয় জায়গা। ছোটবেলায় বেশ কয়েকবার দার্জিলিং, সিমলা, উটি প্রভৃতি জায়গায় গিয়েছিল। সেই বাল্য প্রেম আজ মধ্য যৌবনেও অটুট, অবিচ্ছেদ্য। ইনডোর পেশেন্টদের টিকিটগুলো নিয়ে ডক্টর মৈত্রের সঙ্গে মেল জেনারেল ওয়ার্ডে প্রবেশ করল বৃষ্টি। শুভময় সাধারণত খুব কম কথাই বলেন।
পেশেন্টদের রুটিন চেক আপ করতে করতে উনি বৃষ্টিকে টুকটাক কিছু প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন। বৃষ্টিও দ্রুত হাতে সেগুলো প্রেসক্রিপশনে লিখে নিচ্ছিল। হসপিটালের কলেবর খুব সীমিত হওয়ার জন্য মেডিসিন ও সার্জারির সব মেল পেশেন্টকেই একই ওয়ার্ডে রাখা হয় এখানে। ফিমেল ওয়ার্ড রয়েছে দুটো, একটি জেনারেল, অপরটি ম্যাটারনিটি ওয়ার্ড। সেগুলি অন্য ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয়। বৃষ্টির আজ সকাল থেকেই মেল জেনারেল ওয়ার্ডেই ডিউটি রয়েছে। দুপুর 2টোর পর ডিউটি হ্যান্ডওভার করার সুযোগ পাবে। সাকুল্যে ওই 7-8টা পেশেন্ট। রাউন্ড দিতে খুব বেশিক্ষণ সময় লাগবার কথা নয়, কিন্তু শুভময় যথেষ্ট সময় নিয়ে প্রতিটা রোগীর সঙ্গে কথা বলে খুঁটিয়ে খুঁটিয়ে তাদের সকলের শরীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিচ্ছিলেন। বৃষ্টির এই ব্যাপারটা খুব ভালো লাগে। অনেক ভিজিটিং ফিজিশিয়ানই অতি দ্রুত ওপর ওপর দেখে চলে যান, শুভময় কিন্তু এর ব্যতিক্রম। রোগীদের সাথে ধীর লয়ে কথা বলার সময় ওর ঠোঁটের কোণে যে স্মিত হাসিটি ফুটে ওঠে, তা দেখে অসুস্থ মানুষরাও বোধহয় দ্রুত সুস্থ হওয়ার আশ্বাস পান। কয়েকটা ল্যাব টেস্টের প্রয়োজন রয়েছে, আজকে স্যাম্পেল পাঠানো দরকার। আপনি বরং কয়েকটা রিকুইজিশন ফর্ম নিয়ে আসুন। ইয়েস ডক্টর, আমি এখনই নিয়ে আসছি। আপনি প্লিজ একটু কেবিনে অপেক্ষা করুন। ওয়েল। শুভময় ঘাড় নেড়ে কেবিনের দিকে চলে গেলেন। মিনিট খানেকের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে যখন কেবিনে প্রবেশ করল বৃষ্টি, তখন শুভময় মৈত্র টেবিলের এক পাশে বসে অত্যন্ত মনোযোগ সহকারে কিছু একটা পড়ছিলেন। ওর হাতের দিকে চোখ পড়তেই বৃষ্টির বুকটা হঠাৎ কেঁপে উঠল। শুভময় বিড়বিড় করে বৃষ্টির ডায়েরির লেখাগুলো পড়ছিলেন। ওকে দেখেই ঠোঁটের কোণের চেনা হাসিটা ফুটে উঠল। বাহ, দারুণ হাত তো আপনার লেখার। প্লিজ আর পড়বেন না, খুব খারাপ আর ছেলে মানুষই লেখায় ভর্তি। আপনি না চাইলে নিশ্চয়ই পড়বো না, তবে এখনো অবধি যে কটা কবিতা পড়লাম সবগুলোই বেশ ভালো লাগলো। সহজ ছন্দে কত সুন্দর করে বলা জীবনের কথা। শুভময়ের গলায় অকৃত্রিম প্রশংসার সুর শুনে আরো লজ্জিত বোধ করল বৃষ্টি। ওর মনের ভাব আজ করেই আর কথা বাড়ালেন না শুভময়। বৃষ্টির হাত থেকে প্যাথোল্যাবের কাগজগুলো নিয়ে নিলেন। আউটডোরের সময় হয়ে গিয়েছে। লেখালেখি শেষ করে দ্রুত উঠে দাঁড়ালেন। কবজি উল্টে ঘড়িতে সময়টা দেখে নিয়ে বললেন, ঠিক আছে, আমি আসছি। টেস্ট রিপোর্টগুলো যদি কয়েকটা দুপুরের মধ্যে রেডি হয়ে যায় তাহলে আমার কাছে একবার বরং পাঠিয়ে দেবেন। বৃষ্টি কোনো কথা না বলে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। শুভময় প্রায় বেরিয়েই যাচ্ছিলেন কেবিন থেকে, হঠাৎ ঘুরে দাঁড়ালেন। মিস বৃষ্টি, আজ বিকেলে আপনি কি করছেন? বৃষ্টি এই প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। খানিকটা থতমত খেয়ে বলল, না মানে বিশেষ কিছু না, ইনডোর ডিউটি আছে দুপুর পর্যন্ত, তারপর কোয়ার্টারেই ফিরে যাব। শুভময় যেন বেশ প্রসন্ন হলেন উত্তরটা শুনে। তারপর হাসি মুখে গলায় স্টেথো ঝুলিয়ে লম্বা লম্বা পা ফেলে আউটডোরের দিকে বেরিয়ে গেলেন। উনি যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল বৃষ্টি। ছটপট ওর ডায়েরিটা ব্যাগের মধ্যে ভরে ফেলল। অবসর সময় কতই না ভুলভাল কথা লিখে রাখে ওতে। এই সুদূর প্রবাসে ওটাই এখন একমাত্র ওর বিশ্বস্ত সহচর। শুভময়ের প্রতি বেশ খানিকটা রাগই হলো বৃষ্টির। এভাবে কেউ ওর ব্যক্তিগত জগতে উকি ঝুঁকি দিক, তা একেবারেই কাম্য নয়। তবে খানিক বাদে উত্তেজনা কিছুটা প্রশমিত হলে অদ্ভুত একটা ভালো লাগার রেশ তৈরি হলো মনে। স্কুল কলেজে থাকতে টুকটাক লেখালেখির অভ্যাস ছিল এক সময়। না, কোনো পত্রপত্রিকায় ছাপানোর লোভেও লিখত না, লিখত কেবল নিজের খেয়াল খুশিতে। জীবনের বেশ কিছু অব্যক্ত কথা, যে কথাগুলিকে ছন্দে ছন্দে সাজিয়ে তোলা যায়। এ এক অদ্ভুত নেশা, সৃষ্টি সুখের পরিতৃপ্তি।
এই প্রথম কোনো দ্বিতীয় ব্যক্তি সেই গহীন মনোজগতে উকি দিলেন। শুভময় যে নিছক ওকে ভোলাবার জন্যই ভালো ভালো কথাগুলো বললেন, সে ব্যাপারে ও একেবারে নিশ্চিত। লেখাগুলো আদৌ ছড়া না কবিতা তাও নিজেই ঠিকঠাক বোঝে না। লিখতে ভালো লাগে, ব্যাস সেই আনন্দেই টুকটাক কলম চালনা। আজ বেশ কনকনে ঠান্ডা হাওয়ার স্রোত ভেসে আসছে মাঝে মাঝেই। জানালার একটা পাল্লা খোলাই ছিল, হাত বাড়িয়ে সেটা বন্ধ করে দিল বৃষ্টি। ওয়েদার ভালো থাকলে আজ একবার লেপচা বস্তির দিকে বেড়াতে যাবে ঠিক করলো। আগেও কয়েকবার গিয়েছে। পাহাড়ের মানুষজন খুব সহজেই আগন্তুকদের আপন করে নিতে পারেন। বৃষ্টিও ইতিমধ্যে ওখানে বেশ পরিচিত হয়ে গিয়েছে। ছোট ছোট পাহাড়ি ছেলেমেয়েরা ওকে দেখলেই ছুটে এসে ঘিরে ধরে। বৃষ্টি ওদের মধ্যে মুঠো ভর্তি চকলেট নিয়ে যায়। বাচ্চারা ওই সামান্য উপহারেই কি ভীষণ খুশি হয়। 2:15 নাগাদ পোশাক পরিবর্তন করে হসপিটাল থেকে বাইরে বেরোলো বৃষ্টি। খানিক দূরেই স্টাফ কোয়ার্টার। রান্নাবান্নার জন্য স্থানীয় একটি লেপচা মেয়ে রয়েছে। নাম তার খুশি, ভারী মিষ্টি মেয়ে। বৃষ্টির থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু কাজকর্মে বেশ চটপটে। পাহাড়ি অঞ্চলের মেয়েরা অনেক ছোট থেকেই সংসারের যাবতীয় কাজে নিপুণ হয়ে যায়। আসলে এখানের প্রকৃতি সবকিছু শিখিয়ে দেয় প্রয়োজনের তাগিদে। বেশ ঘন কুয়াশা দিয়েছে আজ। কয়েক হাত দূরের দৃশ্যপটও মাঝে মাঝে বেশ ঝাপসা হয়ে আসছে। বাড়ির বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিল বৃষ্টি। হঠাৎ একটা মোড় ঘুরতেই ঠিক সামনে কুয়াশার ঘন পরদ ভেদ করে যে মানুষটি অকস্মাৎ ওর সামনে প্রকট হলো, তাকে আদৌ এখানে এই সময় দেখতে পাবে বলে ভাবতে পারেনি বৃষ্টি। আপনার একটু হেল্প চাই। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে তবেই। ট্যুরিস্ট সিজন এখনো শুরু হয়নি, কিন্তু টুংলিং এর পথে ঘাটে সারা বছরই প্রকৃতিপ্রেমী মানুষদের আনাগোনা লেগেই থাকে। চিরযৌবনা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত সমতল থেকে ছুটে আসেন পর্যটকরা। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন আবার দুর্গম পথে ট্রেকিং এর জন্য বেরিয়ে পড়েন। শহরের মধ্যস্থলে রয়েছে একটি প্রাচীন ক্যাথলিক চার্চ। চার্চ লাগোয়া ম্যালের আশেপাশে বছরের প্রতিটি দিনেই শীত বস্ত্রের রকমারি পোশাকের বিকিকিনি চলতে থাকে। শুভময়ের অনুরোধে আজ বিকেলে বৃষ্টিকে ওর সঙ্গিনী হয়ে এখানে আসতে হয়েছে। রিকোয়েস্টটা কি একটু হেভি হয়ে গেল? শুভময়ের কথায় ভুরু তুলে ওর দিকে তাকালো বৃষ্টি। না মানে আপনাকে এভাবে জোরজার করে ধরে আনলাম, মনে মনে নিশ্চয়ই ভারী রাগ করেছেন। মোটেও আমাকে জোর করে আনেননি, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। আর আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি খুব রেগে আছি? একটু আগে অবশ্য কিছুটা সেরকম মনে হচ্ছিল বটে, তবে এখন নিশ্চিন্ত হলাম। হাঁটতে হাঁটতে ওরা ম্যালের ধারে সারি সারি শীতবস্ত্রের দোকানগুলির সামনে চলে এসেছে। শুনুন, এইবার কিন্তু আপনার এক্সপার্টস ওপিনিয়ন চাই। আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম মা আর বোনের জন্য কিছু ভালো সোয়েটার কিনবো, কিন্তু বুঝলেন তো এই পোশাক আশাক পছন্দের ব্যাপারে আমি আবার ভীষণ কাঁচা, বিশেষত তা যদি হয় মহিলাদের ড্রেস। বাহ, শুধু বুঝি মা আর বোনের জন্যই কিনবেন? বাবার জন্যও তো কিছু নেওয়া উচিত, তাই না? বৃষ্টি একটা সোয়েটার উল্টে পাল্টে দেখতে দেখতে মুচকি হেসে কথাটা বলল। শুভময় কিন্তু হাসলেন না। ওর মুখে হঠাৎ খানিকটা বিষাদের ছায়া এসে ভিড় করল। বাবা যদি আজ থাকতেন তাহলে অবশ্য ওনার জন্য নিশ্চয়ই নিয়ে যেতাম। I am so sorry. ইটস ওকে। অনেককাল আগের কথা, মেডিকেল ফাইনাল ইয়ারে বাবা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে চলে গেলেন। আমাকে ডাক্তার দেখার স্বপ্ন দেখতেন চিরকাল, কিন্তু পরিপূর্ণ ডাক্তার হয়ে আর ওর সামনে কখনোই দাঁড়াতে পারলাম না। এটাই আমার একমাত্র আফসোস রয়ে গেল।
শুভময়ের মতো প্রাণোচ্ছল মানুষের মুখে এই বিষাদ বাষ্প একেবারেই মানাচ্ছিল না। বৃষ্টি ইচ্ছে করেই এবার কিছুটা প্রসঙ্গান্তরে চলে গেল। আচ্ছা, সোয়েটার না হয় আমি পছন্দ করে দিচ্ছি, কিন্তু সাইজ টাইজগুলো আপনাকেই দেখে নিতে হবে। কিছু কম বেশি হলে কিন্তু আমাকে মোটেই দোষ দেওয়া চলবে না। ওহো, এই সমস্যা? দাঁড়ান, আমি বরং আপনাকে আমার মা আর বোনের কয়েকটা ছবি দেখাই, তাহলে অন্তত নিশ্চয়ই কিছুটা আইডিয়া করে নিতে পারবেন। তার মোবাইলটা, 1 মিনিট। আচ্ছা, এই যে দেখুন তো, আমার বোনের চেহারাটা কিন্তু মানে একটু হেলদি আর কি। আমি অবশ্য ওকে বাড়িতে প্রায় টুনটুনি বলে খেপাই। এ কিন্তু আপনার ভারী অন্যায়। চেহারা নিয়ে কাউকে খোঁটা দেওয়া কিন্তু মোটেও ভালো কথা নয়। আর তাছাড়া ছবিতে যা দেখছি তাতে মোটেও আমার বাড়াবাড়ি রকমের কিছু মনে হচ্ছে না। আমার বোনকে তো আর জানেন না, বিচ্ছুদি গ্রেট একটা। কলকাতা বাড়িতে থাকলে না সারাক্ষণ লম্বু লম্বু করে আমার পেছনে লেগে থাকে। দেখা হলে বুঝবেন কি ভীষণ দুষ্টু। এই তো এবছরই কলেজে ফার্স্ট ইয়ারে উঠলো, তাও বদমাইশি বিদ্যাগুলো এখনও ছাড়তে পারলো না। আচ্ছা, আলাপ করার ইচ্ছে রইল। তবে নিন, এবার দেখুন তো আপনার কোন কোনগুলো পছন্দ হলো। আমার আর বাছাবাছি করার কিছু নেই, এই আপনি যা সিলেক্ট করে দিয়েছেন সেটাই শেষ কথা। আমি পছন্দ করতে পারলে কি আর আপনাকে কষ্ট করে এখানে নিয়ে আসি? শুভময়ের কেনাকাটা শেষ হতেই বৃষ্টি পাশের আর একটা স্টল থেকে একটা ব্রাউন কালারের লেদারের জ্যাকেট নেড়ে চেড়ে দেখছিল। শুভময় আগ্রহী হয়ে জানতে চাইলেন, কি আপনাকে কিছু নেবেন নাকি, বাড়ি বা পরিবারের কারোর জন্য? না না, আমার কিছু কেনার নেই, চলুন এবার ফেরা যাক। বৃষ্টি যেন হঠাৎ একটু সচকিত হয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ম্যাল রোডের ঢালু পথ বেয়ে ওরা দুজনে গুটি গুটি পায়ে এগোচ্ছিল। শুভময়ের বোধহয় এখনো বাড়ি ফেরার ইচ্ছে ছিল না। চলতে চলতে ব্যগ্র দৃষ্টিতে আশেপাশের দোকানগুলোর দিকে তাকাচ্ছিলেন। নিজের হাতের তালু দুটো ঘষতে ঘষতে শুভময় বললেন, আজ ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে না? আমি তো মাত্র 1 মাস হলো এখানে এসেছি, তা যা ঠান্ডা। শীতকালে কি এখানে বরফটা পড়ে নাকি? না, আমি যে বছর 2 এখানে আছি তার মধ্যে অবশ্য বরফ দেখার সৌভাগ্য হয়নি এখনো। তবে শুনেছি একসময় এখানে ডিসেম্বর জানুয়ারি মাসে নাকি স্নোফল হতো। শেষ মনে হয় বছর 5 আগে হয়েছিল। তার তুষারপাতের অভিজ্ঞতাটা শুনেছি বেশ ইউনিক হয়। দেখা যাক আমাদের ভাগ্যে সেই সুযোগ হয় কিনা। একটু গরম কফি চলতে পারে? আফটার অল আপনি এতটা হেল্প করলেন, আমারও তো একটা রিটার্ন ফেভার দেওয়া উচিত, তাই না? বৃষ্টি নিজের হাত ঘড়িটার দিকে একটু চিন্তান্বিত মুখে তাকালো। পাহাড়ে বড় তাড়াতাড়ি সন্ধ্যা নামে। ইতিমধ্যেই পশ্চিম দিগন্তে রাঙা আভায় সূর্য ঢলে পড়েছে। দূরের দেবদারু গাছগুলোর পাদদেশে জমছে ধূসর দীর্ঘ ছায়ার স্তূপ। চিন্তা করবেন না, আর খুব বেশি সময় চাইব না। আর তাছাড়া আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়াটাও তো আমার কর্তব্য। বৃষ্টির চোখের অস্বস্তিটা নিমেষেই পড়ে নিয়ে ওকে আশ্বস্ত করলেন শুভময়। এরপর আর কোনো আপত্তির কারণ থাকতে পারে না। পথের ধারে নিয়ন আলোয় শোভিত একটি ক্যাফেটেরিয়ায় প্রবেশ করলেন ওরা দুজন। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে তখন চুইয়ে চুইয়ে নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। আহ, অসাধারণ। চায়ের পেয়ালায় প্রথম চুমুকটি দেওয়ার পরেই স্বগদোক্তি করলেন নমিতা দেবী। চা পানের ব্যাপারে উনি বরাবরই বেশ খুঁতখুঁতে। সকালের প্রথম পেয়ালায় ঠিকঠাক পরিতৃপ্তি না হলে অবশিষ্ট দিনটাই কেমন যেন ফিকে হয়ে যায়। যেখানেই বেড়াতে যান না কেন, নিজস্ব পছন্দের চায়ের সরঞ্জাম নিয়ে ঘোরাঘুরি করেন। ছেলের কাছে হপ্তাখানেকের জন্য বেড়াতে এসে প্রথম দিনেই স্থানীয় চায়ের স্বাদ গ্রহণ করার ব্যাপারে অবশ্য একটু আপত্তি করেছিলেন শুরুতে। শুভময়ের অনুরোধে অতঃপর পণভঙ্গ হল।
নমিতা দেবীর পরিতৃপ্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন শুভময়। খাঁটি মকাই বাড়িটি, আমি জানতাম তোমার পছন্দ হবেই। কালই আমার একজন পেশেন্ট দিয়ে গেল। নমিতা দেবী ইতিমধ্যে আরো কয়েকবার চুমুক দিয়ে পানীয়ের উৎকৃষ্টতা পরখ করে নিয়েছেন। ছেলের কথা শুনে তাই শুধু নীরবে ঘাড় হেলালেন। ওরা দুজন বসেছেন বাড়ির সামনের লনে। আকাশ আজ বেশ পরিষ্কার। দূরের পাহাড়ের ঢাল বেয়ে সাদা মেঘের দল ইচ্ছে খুশি মতো চড়ে বেড়াচ্ছে। শুভময় সরকারি কোয়ার্টার না নিয়ে হসপিটালের অদূরেই স্থানীয় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। ছোট্ট দোতলার কাঠের বাংলো, সামনে এক ফালি লন। নিরিবিলিতে পার্বত্য পরিবেশ উপভোগ করার আদর্শ স্থান। বরাবরই নির্জনতা বেশ পছন্দ করেন শুভময়। শহুরে কোলাহল ছেড়ে এখানে আসার সেটাও একটা বড় কারণ বটে। মায়ের মেজাজ মর্জি বুঝে ঠিক সময় একটা কথা পারবেন ভেবেছিলেন শুভময়। তার আগেই হঠাৎ বাংলোর কাঠের সিঁড়ি বেয়ে ধূপধাপ করে দ্রুত একজনের নেমে আসার শব্দ শোনা গেল। মনে মনে প্রমাদ গুনলেন শুভময়। ভালো সুযোগটা এই বুঝি ফসকে গেল। আগন্তুককে দেখে ব্যঙ্গ করলেন শুভময়। এতক্ষণে ঘুম ভাঙলো মহারানীর। সকালে সানরাইজটা তো মিস করে গেলি। এত ঘুমোলে আর ভালো জিনিস দেখবি কি করে? তোর সানরাইজ তোর কাছে রাখ। আরে সূর্যি মামা তো আর পালিয়ে যাচ্ছে না, যে কোনো একটা দিন দেখে নিলেই হলো। দাঁড়া দাঁড়া, টোস্টে একটু বাটার লাগিয়ে নে। মোটিকে আর ঘি মাখন খেতে বলো না মা, দিন দিন ওর যা চেহারা হচ্ছে। দেখেছো মা, লম্বু এখানেও আমার কেমন লেগ পুলিং করে যাচ্ছে, ভাল লাগে না। দাঁড়া, আমি কালই ফেরার ফ্লাইট ধরছি, তুই থাক তোর এই ভূত বাংলোতে একা একা। জানো মা, কালকে সারা রাত কি সব খটখট চরচর আওয়াজ হচ্ছিল। আমার তো ভয় ঠিক করে ঘুমই হয়নি। নিশ্চয়ই এই বাড়িটায় অনেক ইংরেজ ভূত আছে, চলে যাবো আমি। তোর ভূতের ভয় এখানেও তাড়া করে বেড়াচ্ছে দেখছি। আরে বোকা, শীতকালে কাঠে বাড়িতে এরকম একটু আধটু শব্দ হয়ে থাকে। কলকাতার বাইরে তো আর বেরোলি না কোথাও। এমন সুন্দর একটা জায়গাতে এসেও তোর ভয় কাটলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। ভারী একদম সুন্দর জায়গা। এই থাকিস তো একটা অনামি পাহাড়ি গ্রামে, আবার এমন ভাব দেখাবে যেন দার্জিলিং না কার্শিয়াংয়ে আছে। চুপ কর তো। তোর ঘিঞ্জি শহরগুলোর তুলনায় এই ছোট্ট শহরটাই অনেক বেশি সুন্দর, অনেক বেশি রোমান্টিক। কি ব্যাপার রে দাদা, এত রোমান্টিক হচ্ছিস যে? কিরে, প্রেমে টেমে পড়লি নাকি? নিশ্চয়ই কোনো পাহাড়ি মেয়েকে মনে ধরেছে। কিরে বল। প্রেমে পড়ার জন্য শুধু মানুষ দরকার কেন, এখানে এত সুন্দর পরিবেশে এসে যে কেউই প্রকৃতি প্রেমে পড়তে বাধ্য। না 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 না, তোমার এ প্রেম তো সে প্রেম বলে মনে হচ্ছে না। কিরে, আজকাল তো কলকাতায় যাওয়া কমিয়ে দিয়েছিস, ফোন টোন করারও তো সময় পাস না। কি ব্যাপার তোর? বুঝে গেছি, तुम्हारा दाल बिल्कुल दाल मखनी की तरह लग रहा है। বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস আজকাল তুই। আমি মনে হচ্ছে একদম ঠিক ধরেছি। শোন শোন, এখন অত বাজে বকার সময় নেই, আমার আউটডোরের টাইম হয়ে যাচ্ছে, আমায় উঠতে হবে। নমিতা দেবী এতক্ষণ স্মিত মুখে দুই ভাই বোনের খুনসুটি উপভোগ করছিলেন। দ্বিতীয়বার নিজের পেয়ালায় চা ঢেলে নিয়ে বললেন, এখানে প্রাইভেট প্র্যাকটিস করবি বলেছিলি, সেটা কি শুরু করেছিস বাবু? এই কথা চলছে, হয়তো সামনের মাস থেকে চালু হতে পারে। ম্যান রোডের কাছে একটা পলিক্লিনিক শুরু হচ্ছে, অফারটা ওরাই দিয়েছে। আমি তাহলে এখন উঠছি, বুঝলে? কাল এতটা জার্নি করে এসেছো, আজকে দিনটা রেস্ট নাও। আগামীকাল আমি ছুটি নিয়েছি, একটা গাড়ি ভাড়া করে আশেপাশে কয়েকটা সাইট সিইং করে নেওয়া যাবে। আর এই যে টুনটুনি, শোনো, এখানে ঠান্ডাটা না একটু বেশি। তোর আর মায়ের জন্য কয়েকটা ভালো উলের সোয়েটার কিনেছি, ওগুলো একটু ট্রাই করে দেখিস। তুই বলার আগেই আমার ট্রায়াল দেওয়া হয়ে গেছে রে, আর বলতে হবে না। আমি তো অন্য একটা কথা ভাবছি। হ্যাঁ, সেটা হচ্ছে কলকাতায় থাকতে তো কোনো দিন একটা রুমালও কিনে দিসনি নিজে।
তুই এত ভালো জামা কাপড় কেনা কোত্থেকে শিখলি রে? বলতো। না মানে সোয়েটারগুলো তো অসাধারণ হয়েছে, একদম দারুণ ফিটিংস, পারফেক্ট। পশমের চাদরটাও বেশ সুন্দর হয়েছে। তোর মনে আছে কিনা জানি না, অনেককাল আগে, হ্যাঁ, আমরা একবার দার্জিলিং এসেছিলাম। শুভা তখনও হয়নি, তোদের বাবা ঠিক এমনই একটা সুন্দর চাদর কিনে দিয়েছিল আমাকে। বাড়িতে এখনো গুছিয়ে রাখা আছে ওটা, জানিস? নমিতা দেবীর গলায় স্মৃতি মেদুরতা। এবার আর প্রসঙ্গ এড়াতে পারলেন না শুভময়। চাইছিলেন না প্রথমেই ছোট বোনের সামনে বিষয়টা উত্থাপিত করার, তবে কথায় কথায় বিষয়টা যখন এসেই পড়েছে তখন আর সেটা বাদ দেওয়ার কোনো মানে হয় না। সত্যি করে বলতো, তুই এই জামা কাপড়গুলো তুই নিজে কিনেছিস? নিজে? হতে পারে না। মানে কিনেছি আমি, তবে ওই পছন্দ টছন্দ সব আরেকজন করে দিয়েছে। আমি ভাবলাম যদি তোমাদের সাইজ টাইজগুলো ঠিকঠাক না হয়, তাই ওই আরেকজন একটু হেল্প নিতে হলো আর কি। ইয়েস, মানে আমি একদম সব ঠিক ধরেছি। তোমাকে বলেছিলাম না মা, এখানে আসার পর থেকে ওর মধ্যে কেমন একটা চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার সন্দেহের তীরটা একদম ঠিক দিকে গিয়ে লেগেছে। মা, এই কাজ পাগল কেঠো ডাক্তারটা এবার ফেঁসে গেছে। আহ, তুই থাম এবার, বাবুকে পুরোটা বলতে দে আগে। শুভময়ের গালে একটু রক্তিম ছোপ পড়তে শুরু করেছে। উনি ভালোই জানতেন বোনের সামনে কথাটা পারা মাত্রই কি হতে পারে। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললেন, ওই এখানে এসে আসলে একজনের সঙ্গে পরিচয় হয়েছে, তোমাদের সঙ্গেও আলাপ করিয়ে দেবো কোন একদিন। স্থানীয় কেউ? না না, স্থানীয় কেউ নয়, মেদিনীপুরের মেয়ে, আমাদের হসপিটালের পোস্টেড স্টাফ নার্স। ও অবশ্য এখানে প্রায় বছর দুয়েক হলো আছে, লোকালিটিটা ভালো চেনে। এই সোয়েটার চাদরগুলো সব ওরই পছন্দ করা। এই দাদা দাদা, তোর কাছে ছবি আছে রে, আমাদের দেখা না প্লিজ। শুভা আদুরে গলায় ইচ্ছে প্রকাশ করল। শুভময় একটু ইতস্তত করে মোবাইলের দিকে হাত বাড়ালেন। উফ, তুই না, দাঁড়া। বৃষ্টির আলাদা করে কোনো ছবি ওর কাছে নেই, তবে যেদিন এখানে হসপিটাল জয়েন করেছিল সেদিন ওকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তারপর হয়েছিল গ্রুপ ফটো সেশন। ফোন গ্যালারি ঘেটে একটা গ্রুপ ফটো থেকে বৃষ্টির ছবিটা জুম করে সামনে বাড়িয়ে দিলেন। এই যে দেখ। প্রায় ঈগলের মতোই ছো মেরে দাদার হাত থেকে ফোনটা নিয়ে নিল শুভা। বাপরে, করেছিস কি দাদা? এ তো একেবারে বিউটি কুইন। কি রে, তুই তো শুরুতেই একদম জ্যাকপট লাগিয়ে দিয়েছিস রে। নিজে ভালো করে দেখে নিয়ে মায়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল শুভা। নমিতা দেবীর মুখে গভীর প্রশান্তির আলো ফুটে উঠল। ওদের দুজনের প্রথম প্রতিক্রিয়ায় মনে মনে বেশ আশ্বস্ত বোধ করলেন শুভময়। ওর নাম বৃষ্টি। উফ, ফ্যান্টাস্টিক! বৃষ্টির প্রেমে আমার দাদা একদম ভিজে কাক। তা হ্যাঁ রে, তুই প্রপোজ কিছু করেছিস? না মানে তুই যে ঢ্যাঁড়স টাইপের। তোর ওসব কিছু হয়নি। আমি বরং ওকে একদিন এখানে ইনভাইট করব, তোমরা একটু কথা টথা বলে নিও। দেখলে তো মা, দেখলে দাদা মোটেও আমাদের ঘুরতে টুরতে নিয়ে আসেনি গো। ও তো এনেছে আমাদেরকে ওর বউ গছাবার তালে। পাখি যদি আগেই ফুরুত হয়ে যায়, ওই জন্য আমাদের এরকম জরুরি তলব করে ডেকে এনেছে। আমি সব বুঝতে পেরেছি। তুই থাম, অনেক লেগেছিস বাবুর পেছনে, এবার আমাকে একটু কথা বলতে দে তো। তা বাবু, তোরা কি বিয়ে টিয়ে নিয়ে কিছু আলোচনা করেছিস নিজেদের মধ্যে? না না, ওকে এখন এসব কিছু বলা হয়নি। ইনফ্যাক্ট ও আদৌ আমার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা সেটাও জানা নেই। কাজের মাঝে মধ্যে যা টুকটাক দেখা সাক্ষাৎ হয় এই আর কি। ও, ওয়ান সাইডেড লাভ। ঠিক আছে, তোকে ভাবতে হবে না। মেয়েটাকে একদিন নিয়ে আসিস আমাদের কাছে, যা কথাবার্তা বলার আমি বলে নেব। নমিতা দেবী আশ্বস্ত করলেন। তিনি ছেলের মুখচোরা স্বভাব সম্পর্কে ভালোই অবগত আছেন।
শুভময় হাসি মুখে চেয়ার ছেড়ে উঠতেই যাচ্ছিলেন, তার আগেই শুভা উঠে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে পাশে দাঁড়ালো। শোন না দাদা, আমি না একটা কথা ভাবছিলাম। কি কথা? না মানে ভাবছিলাম যে মানে তুই কি বিয়ের পরেও তোর বউকে সিস্টার বলে ডাকবি নাকি? তবে রে মোটিভ। শুভময় ঝপ করে বোনের একটা কান ধরতে যাচ্ছিলেন, তার আগেই শুভা লন পেরিয়ে বাংলোর দিকে দৌড়ে গেল। এই যে ভারী 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 ফাজিল হয়েছিস না, দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা, দেখ দাদা, আমি কিন্তু এই মারবি না মানে আমি কিন্তু একটা ভ্যালিড প্রশ্ন করেছি। হ্যাঁ, কিছু বলতে পারবি না। হ্যাঁ, খুব ভ্যালিড প্রশ্ন করেছো। দাঁড়াও দাঁড়াও, তোমার ভ্যালিড প্রশ্ন করে আমি আজকে বের করবো, দাঁড়াও। এক বুক পরিপূর্ণতার সুখ নিয়ে নমিতা দেবী ছেলে মেয়ের খুনসুটি উপভোগ করতে লাগলেন। আজ অনেক অনেক দিন পর হৃদয়ে প্রকৃত আনন্দের ছোঁয়া লেগেছে। ঝকঝকে নীল আকাশের নিচে এই পার্বত্য প্রভাত যেন চিরস্মরণীয় হয়ে রইল। কিন্তু পাহাড়ের অপর কোণে যে ইতিমধ্যে কালো মেঘের ছোপ পড়তে শুরু করেছে, তা আর ওর দৃষ্টিগোচর হলো না। কেমন আছো দাসী দাদা? পায়ের ব্যথা কমেছে? अरे अरे डॉक्टर दीदी, आइए 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 आइए, बैठिए बैठिए। अरे अरे ओ खुशी की मम्मी, जरा दीदी के लिए कुर्सी लगाना। উফ, কতবার তোমাকে বলবো বলো তো, আমি মোটেই ডাক্তার নই, আমি শুধু নার্সিং স্টাফ। बैठिए दीदी, আমাদের কাছে আপনি সব দিদি। हर हफ्ता এত দূর পাহাড় চড়াই করে আমাদের খোঁজ খবর নিতে আসেন। আর কেই বা এসব করে বলুন? গরিবों का तो सिर्फ ऊपर वाला ही भरोसा है। কথাগুলো বলতে বলতে দাসীর চোখের কোণে চিকচিক করে ওঠে জলবিন্দু। বৃষ্টি আর বিতর্কে যায় না। চা বাগান শ্রমিকদের একটা বস্তি আছে শহর থেকে বেশ খানিকটা দূরে। একদিন এমনি ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিল ওখানে। সাধারণ পর্যটকদের দলবল এদিকটায় বিশেষ যাওয়া আসা করে না। তবে কেন জানি না, বৃষ্টির এই জায়গাটা ভারী পছন্দ হয়ে গিয়েছিল। দুর্গম পার্বত্য প্রদেশের এই শ্রমজীবী মানুষগুলো প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য কি অসম্ভব পরিমাণ পরিশ্রম করেন, তা নিজের চোখে না দেখলে বোঝা মুশকিল। তাছাড়া পাহাড়ের মানুষরা বোধহয় বাকিদের তুলনায় অপরিচিত মানুষদের অনেক দ্রুত আপন করে নিতে পারেন। বৃষ্টি এখন প্রতি সপ্তাহে নিয়মিত যাওয়া আসা করে। এখানকার বাচ্চারাও দিদি দিদি করে আনন্দ উচ্ছ্বাসে জড়িয়ে ধরে ওকে। কি ভারী মিষ্টি দেখতে ওদের। এই পরিবেশ, এই মানুষগুলোকে এখন বড় আপন মনে হয় বৃষ্টির। যেন পূর্বজন্মে ওদের সাথে কোনো এক নিবিড় সম্পর্কের বাঁধন ছিল। এই অকৃত্রিম বন্ধন, অন্তরঙ্গ আত্মীয়তা রক্তের সম্পর্কের চেয়ে কোনো অংশে কম নয়। আগে বলো তো, পায়ের কি অবস্থা এখন? पहले से बेहतर है, अभी तो थोड़ा बहुत चल फिर रहा हूँ। গুড। তবে পায়ের পাতার প্লাস্টার না কাটার আগে কিন্তু একদম বেশি ঘোরাঘুরি চলবে না, আর কাজে যাওয়া তো একেবারে বারণ। वो तो ठीक है दीदी, पर आपको तो मालूम ही है काम से इतना दिन छुट्टी लेने से घर का क्या हाल होता है। এই বস্তির অধিকাংশ মানুষের মতোই তাসিও একটি স্থানীয় চা বাগানের ঠিকে কর্মচারী। যতদিন কাজ ততদিন পয়সা। বাড়ির প্রধান রোজগেরে মানুষটাই কিছুদিন আগে হঠাৎ পিছল পথে গড়িয়ে পায়ের হাড় ভেঙেছে। হাসপাতালে এক সপ্তাহ ভর্তি থেকে বাড়ি ফিরেছে ডান পায়ে বিশাল একটা ব্যান্ডেজ নিয়ে। বৃষ্টি তারপর থেকে প্রায় প্রতি সপ্তাহেই এখানে এসে খোঁজ খবর নিয়ে যায়। খুশি নামের যে মেয়েটি বৃষ্টিদের কোয়ার্টারে কাজ করে,
সে তাসিরই একমাত্র মেয়ে। গত 2 দিন হলো সেও কাজে যায়নি। ঘরের এদিক ওদিক তাকিয়ে বৃষ্টি প্রশ্ন করল, আচ্ছা, খুশিকে দেখতে পাচ্ছি না কেন? 2 দিন কোয়ার্টারেও এলো না। শরীর টরীর খারাপ করেনি তো আবার? तबीयत उसका भी बढ़िया है दीदी, अभी थोड़ा बाहर गई है। খুশির জন্য একটা ভালো রিস্তা এসেছে দিদি, এই পাশের গ্রামে থাকে লড়কা। তাই আমরা ভাবছিলাম কি এবার ওর বিয়েটা লাগিয়েই দিই। मेरा भी तो उम्र बढ़ रहा है, आज পা ভেঙেছে, কাল জানে क्या होगा। তাসির এই কথায় বৃষ্টির বেশ খানিকটা চমক লাগলো। কতই বা বয়স হবে খুশির? এই 16-17। পড়াশোনা আগেই ছাড়িয়ে দেওয়া হয়েছিল, এবার কি তাহলে বিয়েটাও এত অল্প বয়সে দিয়ে দেওয়া হবে? একটা ছোট্ট কাপে বৃষ্টির জন্য চা এনেছিল তাসির স্ত্রী। বৃষ্টি হাত বাড়িয়ে কাপটা নিয়ে নীরবে চায়ে চুমুক দিতে লাগলো। তাসি বৃষ্টির নির্বাক চেহারাটা দেখে খানিকটা ওর মনের কথা আন্দাজ করতে পেরেই হয়তো বলল, আমাদের ঘরে लड़का लड़की का सब छोटी उम्र में ही शादी हो जाता है दीदी। এই তো আমি নিজেই 21 বর্ষে शादी করেছিলাম। খুশির বিয়েটা হয়ে গেলে हमारा भी बोझ थोड़ा सा हल्का हो जाएगा। और वो लड़का भी ठीक ठाक আছে। শুনলাম কি শিলিগুড়িতে একটা বড় দোকানে কাম পেয়েছে। তাসির সব কথাগুলো ঠিকঠাক কানে প্রবেশ করছিল না বৃষ্টির। মেয়েদের এত অল্প বয়সে বিয়ে ও একেবারেই মেনে নিতে পারে না। তবে খুশির জীবন নিয়ে ওর বাবা মা কি ভাবনা চিন্তা করবেন সেটা ওদের একান্ত ব্যক্তিগত আলোচনা। এখানে বৃষ্টির পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই। চাটা শেষ করে তাসির বাড়ি থেকে বেরিয়ে আসলো বৃষ্টি। মনটা বেশ একটু দমে গিয়েছে। আজ আর বিশেষ ঘোরাঘুরির ইচ্ছে নেই। তাছাড়া সকাল থেকে আবহাওয়াটাও বিশেষ ভালো নয়। দমকা জোলো হাওয়ার সাথে সাথে দফায় দফায় বৃষ্টি পড়ছে। ঠান্ডাটাও বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে মনে হয়। বস্তির এলাকা ছাড়িয়ে পাহাড়ি পাকদণ্ডি বেয়ে ধীর পায়ে নেমে আসতে থাকে বৃষ্টি। আবিরের সঙ্গে এখন প্রায় প্রতিদিনই কথা হয়। প্রবুদ্ধ বাবলির বিয়েতেই সেই শেষ দেখা। তারপর এখন মাসখানেক কেটে গিয়েছে। আবির চেষ্টা করছে যাতে খুব দ্রুত ট্রান্সফার নিয়ে বাংলায় ফিরতে পারে, কিন্তু নতুন চাকরিতে এত তাড়াতাড়ি সেই সুবিধা পাবে বলে মনে হয় না। আবিরের পরিবার চায়নি যে বৃষ্টি বিয়ের পর বাইরের কোনো রকমের কাজকর্মের সঙ্গে জড়িত থাকুক, কিন্তু বৃষ্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বেরিয়ে এসেছিল। তাতে ওদের 2 পরিবারের মধ্যে যথেষ্ট মনোমালিন্য সৃষ্টি হয়েছে। সৌভাগ্যবশত বৃষ্টির বাবা মা ওর এই সিদ্ধান্তের সপক্ষেই রয়েছেন বরাবর। কিন্তু বিয়েটা তো আর শুধুমাত্র 2 মানুষের মধ্যে হয় না, বিয়ে 2 পরিবারকেও কাছে নিয়ে আসে। বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু জটিলতা রয়েছে, যার ফলে অবিলম্বে এই সমস্যার কোনো সুষ্ঠু সমাধান খুঁজে পাওয়া মুশকিল। আর আবির যে ধাতের ছেলে, তাতে ও কখনোই নিজের পরিবারের বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। একটা নতুন সম্পর্ক কোনো তিক্ততা দিয়ে শুরু হোক, এটা কারোর কাছেই কাম্য নয়। তাই আবির যতই বৃষ্টিকে আশ্বস্ত করুক না কেন, বৃষ্টির মনে অবিরত ওদের সম্পর্কের পরিণতি নিয়ে একটা দোলাচল লেগেই থাকে। আর একলা থাকলেই সেই ভাবনাগুলো মাঝে মধ্যে চড়াও হয় মনের অলিন্দে। চলতে চলতে খানিকটা অন্যমনস্ক হয়েছিল বৃষ্টি, তাই খেয়াল করলো না একটা সাদা রঙের সেডেন গাড়ি এইমাত্র ওর পাশ থেকে এগিয়ে গিয়ে হঠাৎ রাস্তার পাশে ব্রেক কষে দাঁড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে বলে নিজের ছাতাটা খুলতে যাচ্ছিল বৃষ্টি। তার আগেই হঠাৎ শুনতে পেল রাস্তার বিপরীত দিক থেকে কেউ যেন ওর নাম ধরেই ডাকাডাকি করছে, বৃষ্টিদি, ও বৃষ্টিদি। তারপর হেঁটে একটু এগিয়ে যেতেই গাড়িটা চোখে পড়ল। গাড়ির পিছনের সিট থেকে প্রায় ওরই সমবয়সী একটি মেয়ে হাসি মুখে হাতছানি দিয়ে ওকেই ডাকাডাকি করছে। একটু অবাক হলেও
পায়ে পায়ে এগিয়ে গেল বৃষ্টি। মেয়েটিকে যেন ওর কিছুটা চেনা মনে হলো, কিন্তু এর আগে কোথায় যে ওকে দেখেছে তা ঠিক মনে করতে পারল না। তুমি তো বৃষ্টিদি, তাই না? কোনো রকম ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করলো সেই মেয়েটা। ফর্সা, গোলগাল, হাসি খুশি চেহারা। ওর পাশের সিটেই আরও একজন মধ্যবয়স্কা মহিলা হাসি হাসি মুখে ওকেই একদৃষ্টে জরিপ করে যাচ্ছেন। বৃষ্টি একটু ঘাড় নেড়ে সম্মতি জানাতেই সেই মেয়েটি সাথে সাথেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। তোমাকে বলেছিলাম না মা, আমি একদম ঠিক চিনেছি। আমার না একদম ফটোগ্রাফিক ব্রেন, একবার দেখতেই ঠিক চিনে ফেলেছি। গাড়ির ওপাশের দিকের দরজা খুলে ততক্ষণে নমিতা দেবীও বেরিয়ে পড়েছেন। বৃষ্টির মুখ থেকে বিস্ময়ের রেশ কাটছে না দেখে উনি এগিয়ে এসে বললেন, আমি নমিতা মৈত্র, শুভময়ের মা, আর ও হলো শুভাঙ্গিনী, আমার মেয়ে। বৃষ্টির কাছে এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। ডক্টর শুভময় এনাদের ছবি ওকে আগে দেখিয়েছিলেন বটে, তাই এতক্ষণ ওদের চেনা চেনা লাগছিল। কিন্তু ডাক্তারবাবুর মা ও বোন ওকে চিনতে পারলেন কিভাবে সেটা ঠিক বোধগম্য হলো না বৃষ্টির। তবে প্রাথমিক বিহ্বলতা কাটতেই ও তড়িঘড়ি ঝুঁকে নমিতা দেবীকে প্রণাম করতে গেল। তার আগেই নমিতা দেবী ওর দুটো হাত ধরে ফেললেন। এই থাক থাক থাক, রাস্তাঘাটে আর এসব করতে হয় না। একদম সংস্কারী লড়কি। ডাক্তারবাবুকে দেখছি না যে। দাদার তো আজ আমাদের সঙ্গে বেরোনোরই কথা ছিল, কিন্তু হসপিটাল থেকে একটা আর্জেন্ট কল চলে এলো, তো ব্যাস দাদাকে বেরিয়ে যেতে হলো। তারপর আর কি, এই তো আমি আর মা একটু শহর জুড়ে চক্কর দিয়ে বেড়াচ্ছি। এই তুমি আমাদের সঙ্গে যাবে গো? তোমার আজ ডিউটি নেই মা? বৃষ্টির গায়ে হাত বুলিয়ে ভারী নরম স্বরে জানতে চাইলেন নমিতা দেবী। ওদের দুজনের এই অন্তরঙ্গ আচরণ একই সাথে বৃষ্টিকে বেশ চমকিত ও তৃপ্ত করছিল। এই সবে মাত্র আলাপ এদের সাথে, অথচ ঠিক যেন ওর নিজের পরিবারের মতোই কত দ্রুত আপন করে নিয়েছে। না, আজ আমার ডে অফ, ছুটি নিয়ে একটু গিয়েছিলাম লেপচা বস্তির দিকে, এখন কোয়ার্টারে ফিরব। আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। আমরাও এখন বাড়ির দিকে ফিরছিলাম, তুমি আমাদের সাথে এসো, একেবারে দুপুরে খাওয়া দাওয়া সেরেই ফিরবে। না না মাসিমা, আজ অনেকটা দেরি হয়ে গেছে, পরে না হয় কোনো একদিন। সেই না বললেই শুনছি আর কি। তোমায় যখন একবার হাতের নাগালে পেয়েছি আর ছেড়ে দিচ্ছি না। শুভার গলায় এতটা আন্তরিকতা ছিল যে বৃষ্টির প্রায় চোখে জল এসে গেল। বাড়ি থেকে কতদিন হলো দূরে রয়েছে, বাবা মা নিয়মিত খোঁজ খবর নেন, কিন্তু তাও এমন আপনজনের মতো কেউ আহ্বান করলে সেই ডাক কি আর ফিরিয়ে দেওয়া যায়? একটু ইতস্তত করে গাড়ির সামনের সিটে বসলো বৃষ্টি। জীবনের প্রতিটা বাঁকে না জানি কতই না এমন চমক, এমন ভালোবাসার প্রতিদান লুকিয়ে রয়েছে। গাড়িতে বসতে না বসতেই ওর মোবাইলটা হঠাৎ বাজতে শুরু করলো। ব্যাগ থেকে বের করতেই স্ক্রিনে আবিরের নামটা চলচল করে উঠল। মিস বৃষ্টি, আমি রাউন্ডে যাচ্ছি, আপনি কি? সরি ডক্টর, আমার ডিউটি আওয়ার্স প্রায় শেষ হয়ে এসেছে, আমি বরং কবিতাদিকে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি। বৃষ্টির এই প্রত্যুত্তরের জন্য শুভময় আদৌ প্রস্তুত ছিলেন না। ক্ষণকাল আহত চিত্তে বৃষ্টির মুখের দিকে তাকিয়ে নীরবে ঘাড় নেড়ে ইনডোরের দিকে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই প্রচন্ড লজ্জিত ও দুঃখিত হলো বৃষ্টি। নিজের অজান্তেই এতটা কঠোর ব্যবহার করে ফেলেছে। ওর ডিউটি শেষ হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, তবু আর কিছুতেই হসপিটালে থাকতে মন চাইল না। সিনিয়রকে বলে দ্রুত পোশাক পরিবর্তন করে কোয়ার্টারের দিকে পা বাড়ালো। গতকালের নাইট ডিউটিটা বেশ হেকটিক শিডিউল ছিল। রাত 2টোর পর আচমকাই কয়েকটা অ্যাক্সিডেন্টের কেস ঢুকলো। আহতদের বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক ছিল।
তাদেরকে ভোরের আলো ফুটতে না ফুটতেই শিলিগুড়িতে রেফার করে দেওয়া হয়েছে। চাকরি জীবনের শুরুর দিকে এমন কেস হ্যান্ডেল করতে যথেষ্ট মানসিক চাপ যেত বৃষ্টির। তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে অনেকটাই মানিয়ে নিয়েছে সে। যে কাজের যে পরিবেশ, সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হয়। রুমে ঢুকেই বাথরুমের গিজারটা অন করে দিল। কদিন ভালোই ঠান্ডা পড়তে শুরু করেছে, তবুও হসপিটাল ডিউটি সেরে একেবারে ঝেড়ে স্নান না করলে শরীর আর মন কোনোটাই পুরোপুরি চাঙ্গা হয় না। শাওয়ারের উষ্ণ জলের স্রোত শরীর স্পর্শ করতেই ঝিমিয়ে যাওয়া ইন্দ্রিয়রা পুনরায় সজাগ হয়ে উঠল। হঠাৎ যেন চিৎকার করে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করল বৃষ্টির। বিগত কয়েকটা বছর ভাগ্যবিধাতা যেন ইচ্ছে করেই ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আবিরের সাথে সম্পর্কটা এখনো দোদুল্যমান। ভেবেছিল এইসব অশান্তি থেকে কয়েকশো মাইল দূরে গিয়ে নিভৃতে থাকবে, কিন্তু সেখানেও সমস্যা যেন পিছু ছাড়তেই চায় না। গতকাল নমিতা দেবীর সাথে শুভময়ের বাংলোতে গিয়েছিল বৃষ্টি। মা মেয়ে মিলে যথেষ্ট খাতির যত্ন করেছিল, কিন্তু সবকিছুর মধ্যেই যেন একটা অন্য কিছুর ঘ্রাণ আসছিল বারবার। ষষ্ঠ ইন্দ্রিয় বলে যদি কিছু থাকে, সেটাই ওকে বারবার বিপদ সংকেত দিচ্ছিল। নমিতা দেবীরা বৃষ্টির পূর্বজীবন, বাড়িঘর, অভিভাবক সবকিছুরই পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নিচ্ছিলেন। সাথে বারবার জানতে চাইছিলেন শুভময়কে ওর কেমন লাগে। ঠাড়ে ঠোরে ইঙ্গিতগুলো বেশ স্পষ্টই ছিল, কিন্তু হঠাৎ ওকে ধরে নিয়ে এসে কেন এসব প্রশ্ন করা হচ্ছে সেটা ঠিক বোধগম্য হচ্ছিল না। তাহলে কি বিগত কয়েক মাস শুভময়ের সাথে দৈনন্দিন আলাপচারিতায় ও এমন কিছু ইঙ্গিত দিয়ে ফেলেছে যা শেষ পর্যন্ত ভুল বার্তা বহন করে এনেছে? না, আর ভাবতে পারছে না বৃষ্টি। দু চোখ বুজে অবিশ্রান্ত জলের ধারার সাথে অন্তত কিছু সময়ের জন্য যাবতীয় দুর্ভাবনা ধুইয়ে দিতে চাইল। মাথায় একটা টাওয়াল জড়িয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়েই যাকে দেখতে পেল, তাতে ক্ষণিকের জন্য হলেও ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। খান কয়েক লুচি তরকারি আর গরম কফি কাপ নিয়ে ঘরে ঢুকেছে খুশি। বৃষ্টিকে দেখেই হাসি মুখে বলে উঠল খুশি, मैंने तो आपको आते हुए पहले ही देख लिया था। তোর তো আর দেখাই পাওয়া যায় না আজকাল। সেদিন তোর বাড়িও গিয়েছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা থেকে ভেজা টাওয়েলটা খুলতে খুলতে বলল বৃষ্টি। ট্রে থেকে টেবিলের এক কোণে খাবার দাবার সাজিয়ে রাখতে রাখতে খুশি বলল, हाँ दीदी हाँ, हमको पता है, बाबूजी ने तो बताया था हमको। শুনলাম তোর নাকি বিয়ের কথাবার্তা চলছে। বৃষ্টির এই প্রশ্নে খুশির ফর্সা গালে ঈষৎ লালিমা যুক্ত হলো। ও কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। বৃষ্টি অবাক হয়ে খেয়াল করলো বিয়ে নিয়ে কোনরূপ অনীহা বা আপত্তি কোনোটাই খুশির চেহারায় প্রতিফলিত হচ্ছে না, বরং আসন্ন বিয়ে নিয়ে ওকে বেশ প্রফুল্লই মনে হলো। আয় তো বস, এখানে তোর সাথে কিছু কথা আছে। লুচি তরকারির দিকে হাত না বাড়িয়ে প্রথমেই ধুমায়িত কফি কাপটার দিকেই হাত বাড়ালো বৃষ্টি। একটু ইতস্তত করে বৃষ্টির সামনে এসে দাঁড়ালো খুশি, কিন্তু বসলো না। তোর এখন বয়স কত হবে? अगले साल मेरा 17 पूरा हो जाएगा। তোর যে এত অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এতে তোর কোনো আপত্তি নেই? জানিস কম বয়সে বিয়ে করে মা হলে কত রকমের অসুবিধা হতে পারে। अब क्या करे दीदी, गांव में तो यही रीत है, यहाँ तो ऐसा ही चलता है। अब देखिए ना, वो सोनम है ना, वो जो पड़ोस में रहती है, उसका तो 2 साल पहले ही शादी हो गई थी, और वो तो मुझसे छोटी भी है। বৃষ্টি আর জবাব দিতে পারল না। এদের কাছে বিয়েটাই জীবনের আসল কাজ।
যে নিজেই বিয়ে থেকে পালিয়ে বেড়াচ্ছে সে আর অন্যকে কি বা পরামর্শ দেবে। খুশি চলে যাওয়ার পর বৃষ্টি চুপচাপ জলখাবারটা শেষ করলো। ভাবছিল এবার একটু টেনে ঘুম দেবে কিনা। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। ভেবেছিল হয়তো আবিরের ফোন, কিন্তু তার পরিবর্তে অজানা একটা নাম্বার দেখে ওর ভুরু কুঁচকে গেল। হ্যালো। হ্যালো, বৃষ্টি কথা বলছো? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি আবিরের মা বলছি। অকস্মাৎ ছ্যাদ করে বৃষ্টির বুকটা একটু কেঁপে উঠল। অনেকদিন বাদে পুনরায় ওনার সাথে কথা হচ্ছে। শুরুতেই ঠিক কি বলা যায় ভেবে পেল না বৃষ্টি, তবুও সাহসে ভর করে মৃদু স্বরে বলল, হ্যাঁ কাকিমা, বলুন, কেমন আছেন আপনি? কাকু কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? শুনলাম তোমার ওখানে নাকি বেশ ঠান্ডা পড়ে। হ্যাঁ, তা বেশ ঠান্ডা পড়ে এখনো, কখনো 3-4 ডিগ্রিতেও নেমে যায় টেম্পারেচার। নিজের খেয়াল রেখো। বাবিনের কাছ থেকে তোমার খবর পাই নিয়মিত, তবে আজ একটা বিশেষ কারণে আমি নিজেই তোমাকে ফোন করলাম। তা তুমি এখন ব্যস্ত নও তো? মানে ডিউটিতে আছো কি? না না কাকিমা, গতকাল আমার নাইট ডিউটি ছিল, এই কিছুক্ষণ হলো কোয়ার্টারে ফিরলাম। আচ্ছা, তবে তো সারা রাত বিশ্রাম নেওয়া হয়নি। আমি বরং ঝটপট নিজের কথাটা বলে নিই। দেখো বৃষ্টি, তোমার আর বাবিনের বিয়েটা নিয়ে আমরা সকলেই বেশ চিন্তায় আছি, বেশ চিন্তায়। কিন্তু কি জানো তো মা, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে বাইরের সব কাজকর্ম চুকিয়ে ফেলতে হবে। এটাই বরাবর হয়ে এসেছে এই বাড়িতে। একা তোমাদের জন্য সেই রীতিনীতি তো বদলে ফেলা যাবে না, নতুবা পরিবারের বিভিন্ন মহল থেকে অনেক কথা উঠবে। বিয়ের পর যখন প্রথম আমি এই বাড়িতে এসেছিলাম, তখন আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সংসার করতে গেলে অনেক কিছুই ত্যাগ করতে হয় মা। এখন তুমি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলে সেটা আমাদের জানিও কেমন? বাবিনের বাবা ইতিমধ্যেই কিন্তু অন্যত্র বিয়ে ঠিক করতে চাইছেন। আমি এখনো সেটা ঠেকিয়ে রেখেছি, কিন্তু হয়তো আর বেশি দিন সেটা পারবো না। একটানা কথাগুলো বলে ভদ্রমহিলা এবার থামলেন। বৃষ্টি কোনো জবাব দিতে পারল না। আবারও সেই বিবাহ বিভ্রাট। বিয়ে ছাড়া কি নারী জন্ম বৃথা? বৃষ্টির নীরবতার কারণ আন্দাজ করে নিয়ে আবিরের মা পুনরায় বললেন, আচ্ছা, তুমি এখন বিশ্রাম নাও কেমন? আমি না হয় কদিন পরে আবার তোমাকে ফোন করব, তোমার মতামতটা জানবো, ঠিক আছে? লাইনটা কেটে যাওয়ার পরেও মোহমানের মতো মোবাইলটা হাতে ধরে বসে রইল বৃষ্টি। এই মানসিক অস্থিরতা নিয়ে কি বা আর বিশ্রাম নেবে? ভেতরটা প্রচন্ড উত্তেজনায় ছটফট করছে। আলমারি খুলে একটা লং ওভারকোট বের করে নিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দ্রুত বাইরে বেরোনোর প্রস্তুতি নিতে লাগলো। অনেকগুলো প্রশ্নের উত্তর জানার সময় হয়ে গিয়েছে। ও কি কেবল একটা রক্ত মাংসের খেলনা যে সবাই তাদের ইচ্ছে মতো ওকে চালনা করে যাবে? প্রচন্ড হিমেল হাওয়ার দাপটকে উপেক্ষা করেই বাইরে বেরিয়ে পড়ল বৃষ্টি। ব্রেকফাস্ট সেরে হাতে গতকালের বাসি খবরের কাগজটা নিয়ে নাড়াচাড়া করছিলেন নমিতা দেবী। এখানে দুপুরের আগে সংবাদপত্র এসে পৌঁছয় না। শুভা পাশেই একটা চেয়ারে বসে মোবাইলে খুটখাট করছে। আজ ওদের সপরিবারে ছোট্ট একটা আউটিংয়ে বেরোনোর পরিকল্পনা আছে। শুভময় হসপিটালে রাউন্ড সেরে ফিরে এলেই
বেরিয়ে পড়া হবে। ঠান্ডা উত্তরোত্তর বেশ জাঁকিয়েই পড়েছে আজ, তাই আর লনে না বসে ডাইনিং রুমে বসেছেন দুজন। শুভা অনেকক্ষণ থেকেই নমিতা দেবীকে কিছু বলার জন্য উসখুস করছিল। এমন সময় সদর দরজা ঠেলে শুভময় ঘরে প্রবেশ করলেন। বেশ গম্ভীর মেজাজ, ঠোঁটের কোণের পরিচিত হাসিটা আপাতত দেখা যাচ্ছে না। নমিতা দেবী নিজের পাশের সোফায় শুভময়কে আহ্বান জানালেন। আয় বস, কফি খাবি তো? আর স্যান্ডউইচ দিই দুটো? না, এখন শুধু কফিটাই দাও। সেন্টার টেবিলে নিজের কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বসতে বসতে বলল শুভময়। নমিতা দেবী ঠিক খেয়াল না করলেও শুভার চোখে কিন্তু ওর দাদার এই মানসিক পরিবর্তনটা নজর এড়ায়নি। মোবাইল রেখে একটু গলা ঝাড়া দিয়ে প্রশ্ন করল, বলছে কি এই যে আজ কি বেরোনো হবে, নাকি আজও ঘরে বসে বসে ওই ডিমে তা দেওয়াই চলবে? কোনটা? ও আচ্ছা, আরে হ্যাঁ হ্যাঁ, আজ একদম আমি সুপারের কাছ থেকে ছুটি নিয়ে আসছি। গাড়িও রেডি আছে, ফোন করলেই 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আর তুই একবার দার্জিলিং যাই বলছিলিস না? ঠিক আছে, সেটাও আজকে ঘুরে আসা যেতে পারে। এই তো ঘন্টাখানেকের মাত্র ব্যাপার। না না, আজ আর অত দূরে যাওয়ার কোনো দরকার নেই। এমনিতেই ওয়েদার খুব একটা ভালো নয়, কাছে পিঠেই কোথাও ঘুরে আসবো খন। আর হ্যাঁ, ফেরার সময় তোদের এই ম্যাল রোডের দোকানগুলোতে একবার যাব। কলকাতায় কয়েকজনের জন্য কিছু কেনাকাটা করার আছে। ভাবছি বৃষ্টির জন্য কিছু একটা কিনে নিয়ে যাব। অবশ্য এখানে তেমন ভালো জামা কাপড়ের দোকান পাওয়া যাবে কিনা জানা নেই। বেশ তো, আমাদের এই ম্যাল রোডেই অনেক ভালো ভালো দোকান আছে, সেখান থেকে না হয় নিয়ে নিও। শুভময়কে এবার একটু সপ্রতিভ মনে হলো। গরম কফির পেয়ালায় কয়েকবার চুমুক দিয়ে তারপর একটু সতর্কভাবে প্রশ্ন করলেন, গতকাল তো ওকে দেখলে, তা কথাবার্তা বলে কেমন মনে হলো? আমি আগে বলবো প্লিজ প্লিজ প্লিজ। নমিতা দেবী কিছু উত্তর দেওয়ার আগেই শুভা তরবর করে বলে উঠল, গতকাল থেকেই ও হয়তো এই আলোচনাটা কখন হবে সেই প্রতীক্ষাতেই ছিল। শুভময় একটু বিরক্ত হলেও নমিতা দেবী হেসে ফেললেন। আচ্ছা তুই আগে বল, দাদার বিয়ে নিয়ে বোনের উৎসাহ সব থেকে বেশি থাকবে। ফালতু কথা যদি কিছু বলেছিস না মোটি, তোর কান দুটো খুলে না গাধার কান লাগিয়ে দেবো। দেখেছ তো মা, এখনো বিয়ের কথাই পাকা হলো না, আর দাদা এর মধ্যে ভাবি বউকে নিয়ে কেমন পজেসিভ হয়ে যাচ্ছে। উফ বাবা, এই ছেলে তো বিয়ের পর দিন রাত বউয়ের আঁচল ধরে ঘুরবে। শুভময় এবার আর নিশানা ভুল করলেন না, খপ করে শুভার একটা কান ধরে নিয়ে বললেন, এইবার ধরেছি, ব্যাগে না এখনই একটা স্ক্যালপেল আছে, আর যদি ভুলভাল কিছু বলেছিস তোর এখনই তোর হাফ মাথার সাথে না এই তোর একটা কান আছে, এই কানটাও না আমি একবার কামিয়ে দেবো। আর বলবো না, আরে কানটা ছাড়, মাইরি লাগছে। এখন লাগছে না, কথাগুলো বলার সময় বুঝি মনে ছিল না? উফ বাবা, মাগো মা, মরে গেলাম। তোর এই কেঠো হাতের কানমোলা একবার যে খেয়েছে না, তাকে আর সারা জীবন কোনো শাসন করারই প্রয়োজন নেই। উফ, তুই না ওই বৃষ্টিদির মতো একজনকে পেয়েছিস বলে বেঁচে গেলি, অন্য কোনো মেয়ে হলে দুদিনে ছেড়ে পালাতো। উফ। শুভার কথায় প্রশংসা না ব্যঙ্গ কোনটা যে মিশে আছে তা ঠিক অনুধাবন করতে পারলেন না শুভময়। কিছু একটা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগেই নমিতা দেবী পাশ থেকে বলে বসলেন, না রে বাবু, মেয়েটা সত্যি বেশ ভালো, আচার ব্যবহার খুবই পরিমার্জিত। গতকাল তো বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো, দুপুরে একসাথে খাওয়া দাওয়া সারলাম। অল্প সময়ের আলাপে মেয়েটাকে বেশ আপন বলে মনে হচ্ছিল। আসলে আমাদের দুজনেরই না বৃষ্টিদিকে খুব ভালো লেগেছে। ও প্রথম একটু লজ্জা পাচ্ছিল বটে, তবে মা আর আমি কথায় কথায় যা জানতে চেয়েছি সব ঠিকঠাক জবাব দিয়েছে। তবে বিয়ে টিয়ে নিয়ে অবশ্য কোনো কথা হয়নি। আরে
প্রথম আলাপে কি এই সমস্ত প্রশ্ন করা যায় নাকি? হ্যাঁ, তবে যতদূর আমার মনে হলো হয়তো ও নিজেও এখন এইসব প্রসঙ্গ নিয়ে কথা বলতে চায় না। শুভময় চুপ করে মা ও বোনের কথা শুনছিলেন। এবার বললেন, ঠিকই বলেছ, আসলে বৃষ্টি খুবই শান্ত আর চাপা স্বভাবের, বেশি কথাবার্তা একদম বলতে চায় না। দেখ দাদা, মোদ্দা কথা হলো আমার আর মায়ের দুজনেরই কিন্তু বৃষ্টিদিকে খুব পছন্দ। এবার কিন্তু তোকেই এগিয়ে গিয়ে প্রথম প্রস্তাবটা দিতে হবে। দেখ, আমাদের জেনারেশনের মেয়েরা বাড়ি থেকে সম্বন্ধের আগে নিজেরাই এ বিষয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করে। তুই অন্তত একবার নিজের ভালো লাগার কথাটা বলে দেখ, তারপর দেখ না যে বৃষ্টিদি কি রিপ্লাই করে। আফটার অল আমার দাদার মতো এরকম হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলারকে ফিরিয়ে দেওয়া কি অত সহজ নাকি? শুভময়ের ঠোঁটের কোণের পরিচিত হাসিটা একটু একটু করে ফিরে আসছিল। নমিতা দেবী শুভময়ের গালে হাত বুলিয়ে বললেন, আমরা বললে হয়তো লজ্জা পেয়ে যেত, তাই সরাসরি ওই প্রসঙ্গে কিছুই বলিনি। তবে তুই এবার বৃষ্টির সাথে একবার কথা বল। ওর ইচ্ছে বা মতামত নেওয়াটা সব থেকে বেশি জরুরি। তারপর আমরা তো আছি, সরাসরি ওর পরিবারের সাথে না হয় এবার কথা বলবো। কথাটা অবশ্য ঠিকই বলেছ, তবে ঠিক কিভাবে শুরু করা যায় সেটা একটু ভেবে দেখতে হবে। আসলে কাজের বাইরে তো এখনো সেভাবে আমাদের আলাপ পরিচয় হয়নি, আর আজকে না ওকে একটু মনে হলো ডিস্টার্ব। আরে তুই এত চাপ নিস না রে দাদা, আমার কাছে না কিছু সলিড প্রপোজাল প্ল্যান আছে। একদম 100% সাকসেস রেট। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে কথাটা বলল শুভা। এতক্ষণে যেন অনেকটা নিশ্চিন্ত বোধ করছিলেন শুভময়। এবার খিদে অনুভব করায় নিজেই হটপট থেকে একটা স্যান্ডউইচ তুলে নিয়ে কামড় বসিয়ে বললেন, এমন করে বলছিস যেন তুই নিজে 100টা প্রপোজাল পেয়েছিস। হ্যাঁ, মানে আমি কতগুলো পেয়েছি সেটা কিন্তু এখানকার আলোচ্য বিষয়বস্তু ছিল না। তবে তোকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার মতো এলেম আমার কিন্তু আছে। উপযুক্ত দক্ষিণা পেলেই শিখিয়ে পড়িয়ে দেব। দেবো তো, তোর মাথায় 2-4টে গাঁটটার দক্ষিণা অবশ্যই দেবো। আমি জানতাম এটাই হবে, আমি জানতাম। তোর মতো কঞ্জুস পাবলিক আর কটা আছে দুনিয়ায়? হ্যাঁ, ছোট বোনটা কলেজে উঠে গেছে, এটা ভেবেও তো কোনোদিন 4 আনা পয়সা পকেট মানিতে দিলি না। অন্তত নিজের বিয়েতে একটা ডিজাইনার লেহেঙ্গা কিনে দিস। অবশ্যই দেবো, তবে তার আগে কিলো 5 ওয়েট কমা, নতুবা বিয়ের আসরে নতুন বউকে দেখতে এসে লোকজন দলমা পাহাড়ের হাতির দর্শন করে যাবে। ও মা, দেখো না দাদা আবার আমাকে মোটি বলে খেপাচ্ছে। শয়তান ছেলে, তুই থাক তোর সুন্দরী বউকে নিয়ে, আমি চললাম। এই শোন, ঘরে যাচ্ছিস যখন একদম বেরোনোর জন্য রেডি হয়ে আয়, আমি গাড়ি বলে দিচ্ছি। পকেট থেকে মোবাইলটা বের করতে গিয়েই চমকিত হলেন শুভময়। ফোনটা কখন জানি সাইলেন্ট হয়ে গিয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটা কলও এসেছে যেগুলো রিসিভ করা হয়নি। কিপ্যাড আনলক করতেই আরো বিস্মিত হলেন যখন দেখলেন এই প্রতিটা মিস কল একটা নাম্বার থেকেই এসেছে। নাম্বারটা সেভ করা আছে, 1 পশলা বৃষ্টি নামে। শৈল শহরে এখন রাতের আধার। পাহাড়ের ঢালু শরীরে থরে বিথরে সাজানো ঘরবাড়িগুলোতে আলো জ্বলে উঠেছে। দূর থেকে ঠিক যেন সাজানো খেলনা বাড়ির মতোই মনে হচ্ছে সবকিছু। আসলে পুরো জীবনটাই তো একটা খেলা। অবিরত চাওয়া পাওয়ার দ্বন্দ্বে মেতে থাকি সবাই। আবার সময় ফুরিয়ে এলে সব কিছু এক লহমায় ছেড়ে চলে যেতে হয়।
প্রবল কনকনে শীতল হাওয়ার স্রোত বয়ে চলেছে বাইরে। অধিকাংশ শহরবাসী এই সময় নিশ্চিন্তে ঘরের কোণে উষ্ণতার স্পর্শ সুখ নিতে ব্যস্ত। শুধু দুজন নরনারীকে এক হিমশীতল পরিবেশে নির্জন ম্যালের এক প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাদের দুজনেরই চোখে মুখে অশান্ত হৃদয়ের ছাপ অত্যন্ত সুস্পষ্ট। সবই তো শুনলেন ডাক্তারবাবু। আমার উচিত ছিল আপনাকে সবকিছু আগে থেকেই জানিয়ে দেওয়া। আসলে কিছু বিষয় এমন থাকে যে একান্তই ব্যক্তিগত, একান্ত গোপন। আজ নিতান্ত বাধ্য হয়েই আপনাকে সবকিছু খুলে বললাম। বৃষ্টির কণ্ঠের কাতরতা শুভময়ের হৃদয়কে সরাসরি বিদ্ধ করছিল। এতক্ষণ উনি একতরফা বৃষ্টির পূর্ব জীবনের কথা শুনে যাচ্ছিলেন, একটি শব্দও খরচ করেননি। বুঝতে পারছিলেন স্বভাব চাপা এই মেয়েটি নিজের অন্তরে কি বিপুল পরিমাণ বেদনার ভার নীরবে বহন করে চলেছে। আগল খুলে একবার যখন সেই কথার স্রোত নির্গত হয়েছে, তখন তার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করাই শ্রেয়। বৃষ্টি, আমাকে কি শুধু শুভময় বলা যায় না? আমরা দুজনে কিন্তু এখন কাজের পরিবেশ থেকে অনেক দূরে আছি, শুধু নিজেদের কথাই বলতে এসেছি। বৃষ্টি এই প্রশ্নের কোনো জবাব দিল না। এক দৃষ্টে তাকিয়ে রইল দূরের পাহাড়ের দিকে। ভয় হচ্ছিল, সরাসরি শুভময়ের চোখের দিকে তাকালে হয়তো নিজের কোনো কথাই সে বলতে পারবে না। অনেকটা সাহস সঞ্চয় করে, যাবতীয় সংকোচ উপেক্ষা করে তবেই না আসতে পেরেছে এখানে। নতুবা সমগ্র ঘটনা প্রবাহ যেদিকে এগিয়ে চলেছিল, তাতে অচিরেই আরো বড় জটিলতার সৃষ্টি হতো। বৃষ্টির নির্বাক ঠোঁটের দিকে তাকিয়ে ক্ষণকাল কিছু একটা ভাবলেন শুভময়। ওর বুকের মধ্যেও বিশাল তোলপাড় চলছিল, কিন্তু সহজেই তা প্রকাশ করতে চাইলেন না। এতদিন হয়তো শুধু মরীচিকার পিছনেই ছুটে বেড়াচ্ছিলেন, এবার কি এক লহমায় সব মোহ ভঙ্গ হয়ে গেল? অনেকক্ষণ পর নীরবতা ভঙ্গ করলেন শুভময়। তুমি কি চাও বৃষ্টি? দেখো, কোনো সম্পর্কই না একতরফা কখনো এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এখন তুমি যা বলবে তাই হবে। সম্বোধনটা কখন যে আপনি থেকে তুমিতে পৌঁছে গিয়েছে তা খেয়ালই করলেন না শুভময়। আমি জানি না, কিচ্ছু জানি না, আর কিছুই ভাবতে চাই না। বিশ্বাস করুন, আমি চাই না আমার জন্য কারোর পরিবারে ফাটল ধরুক, আমার জন্য কেউ কষ্ট পাক। কিন্তু তাও সেই আমি সব কিছুর দায়ী হয়ে যাই বারবার। কান্নার দমকে বৃষ্টির শরীরটা ফুলে ফুলে উঠছিল। শুভময় হাত বাড়িয়েও নিজের আবেগকে সংযত করে রাখার প্রচেষ্টা করলেন। আমির সব কিছু ছেড়ে এখনই আমাকে কাছে পেতে চায়, কিন্তু ওর পরিবারকে যদি স্বীকার করি, তাহলে আমাকে সারা জীবনের মতো বন্দিদশা মেনে নিতে হবে। আর যদি আলাদা হয়ে যাই, তাহলে ওদের পরিবার ভাঙার কলঙ্কের ভারও সেই আমাকেই চিরকাল বয়ে বেড়াতে হবে। রেলিংয়ে রাখা বৃষ্টির এক হাত আলতো করে স্পর্শ করলেন শুভময়। বৃষ্টির অন্তরের দোদুল্যমান অবস্থা তিনি ভালোই অনুভব করছেন। সাথে সাথে নিজের মনে এতদিনের গড়ে তোলা ভালোবাসার ইমারতকেও একটু একটু করে ভেঙে পড়তে অনুভব করলেন। বৃষ্টি এবার মুখ তুলে সরাসরি শুভময়ের চোখের দিকে চাইল। আমি হয়তো আপনাকেও অজান্তে আঘাত দিয়ে ফেলেছি। এই ভুল যদি ক্ষমা করা যায়, তাহলে প্লিজ ভুলে যান আমাকে। আমি আপনার যোগ্য নই। কি বলছো কি তুমি বৃষ্টি? ভালোবাসা কোনো অপরাধ নয়। হ্যাঁ, আমি
আমি জানি আমি না জেনে মনে মনে এতদূর অগ্রসর হয়েছিলাম, কিন্তু কিন্তু সে তো আমার ভুল। আমি তো কখনো তোমার মনের কথা, তোমার জীবনের কথা জানতে চাইনি। যে তোমার কোনো দোষ নেই। দেখো, আজ অব্দি কখনই হয়তো কাউকে এতটা চাইনি যতটা আমি তোমাকে চেয়েছিলাম, কিন্তু সে চাওয়াই না হয় আমারই থাক। আজ এই মুহূর্তে তোমায় কথা দিলাম, আগামী দিনে তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা আমারও অন্তিম সিদ্ধান্ত হবে। না হয় দূর থেকে তোমাকে ভালোবেসে সুখী থাকবো, আর কিছু না হোক অন্তত এইটুকু ভালোবাসা আমার থেকে কেড়ে নিও না প্লিজ। দুই হাত দিয়ে বৃষ্টির ভেজা গাল দুটো মুছিয়ে দিতে লাগলো শুভময়। ঠিক এই সময় যেন হঠাৎ ম্যাজিকের মতো আকাশের কালো চাদর ফুঁড়ে পেঁজা তুলোর আকারে সাদা তুষারকণা ছড়ে পড়তে লাগলো চারপাশে। এই শহরও আজ বুঝি ক্ষুদ্র মানব হৃদয়ের মতোই সুখ দুঃখের অভিঘাতে ভারাক্রান্ত। সাদা তুলোর চাদরে নিজের বুকের গোপন ক্ষতগুলোকে সে ঢেকে নিতে চায় চিরতরে। রোদ্দুর আসে চলে যায় আবার, স্বপ্নরা ভেঙে হয়ে যা যাবার, মন আঙিনায় মেঘে জমেছে, বুক বেঁধে তবু কাঁদে হায়, কেন রাখবে সে আবদার, কেন করবে এই সংসার, মন কেমনের এই কারণ, কোন রূপকথার গল্প নয়। আবিরের রাঙা হাত আজ বৃষ্টিতে ধুয়ে যাক, এ জীবনের নীতি কথা, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়। সেই মেঘেদের বাড়ি ছেড়ে আশা বাঁধলাম কোন দেশে, এই পাহাড়ের শূন্য গলিতে সে কি আর খুঁজবে আমায়। আবিরের রাঙা হাত আজ বৃষ্টিতে ধুয়ে যাক, এ জীবনের নীতি কথা, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়, ভালোবাসায় কাঁদায়।